প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম টপ সিক্রেট, দ্বিতীয় খণ্ড। শুরু করছি শেষ অংশ। কয়েক কয়েক ইঞ্চি উঁচু হলো সেটা। বোধহয় একটা কণ্ঠস্বর শোনা গেল। ইয়েস কর্নেল। ডাক্তার এখন নামতে পারে মিস্টার ইয়াহুদ? কয়েক সেকেন্ডের বিরতি, তারপর ইয়েস কর্নেল নামছেন উনি। পৌর ডাক্তার তার কালো লেদার কেস নিয়ে মই বেয়ে নেমে এলো। তার পিছু নিয়ে এলো ইয়াহুদ আর মিক। আমরা নামায় আপনি কিছু মনে করলেন না তো কর্নেল? আরে না মিস্টার ইয়াহুদ, আমি আপনাদের আগ্রহ দেখে খুশি। দেখতেই পাচ্ছেন দর্শকদের জন্য ব্যবস্থা করা আছে, আপনারা বসুন। এ তো গলা পরিষ্কার করে আবার শুরু করলো ডাক্তার। এ লোক তো জ্ঞান হারিয়ে ফেলেছে মিস্টার ময়নিহান। আমার সঙ্গে আপনার ধারণা মিলে যাচ্ছে দেখে আমি বড্ড আনন্দিত ডাক্তার। এবার বসে পড়ে ভালো করে দেখার প্রস্তুতি নিন। এটা আপনার জন্য অত্যন্ত উপকারী একটা ট্রেনিং। আপনি যদি আমার অধীনে সিআইএ তে কাজ করতে চান, নৈতিকতা বিরোধী বলে কোনো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার প্রবণতা অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? আপনার তালিকায় নিষিদ্ধ বলে কিছু থাকা চলবে না। এও মনে রাখতে বলি যে বিসিআই এর ডিরেক্টর হওয়া আমার জন্য সেফ সময়ের ব্যাপার। এও মনে রাখতে বলি যে সিআই এর ডিরেক্টর হওয়া আমার জন্য সেফ সময়ের ব্যাপার। দীর্ঘ এক মুহূর্ত ইতস্তত করে মাথা ঝাঁকালো ডাক্তার লেম্যান। তারপর মিকের পাশে বেঞ্চে বসলো। তা আমাদের জন্য রেখেছেনটা কি মিস্টার ময়নিহান? জানতে চাইল ইয়াহুন। আপনার কাছ থেকে আমরা অনেক বড় কিছু আশা করি। অনেকেই আমাকে বলেছে তালেবানদের টর্চার করে ল্যাংলির কর্মকর্তারা এমন হাত পাকিয়েছে, এ লাইনে তারাই এখন দুনিয়ার সেরা। কর্নেল মাথাটা একটু কাত করলো। প্রশংসা শুনে খুশি, তবে সত্য প্রকাশে ব্যগ্র। আসলে এর ভিত্তি গড়ে ওঠে আরও অনেক আগে ভিয়েতনামে। তখন এ লাইনে অনেক ভালো কাজ হয়েছে। শুনেছি লোহা শিক দিয়ে গেঁথে আগুনের আঁচে ভাজা ভাজা করা হতো কমিউনিস্টদের। আজ কমানো বাড়ানোর ব্যবস্থা ছিল, যাতে অন্তত দিন 15 আগে ভিকটিম মারা না যায়। এরকম একটা এক্সপেরিমেন্ট করবার ইচ্ছে আমারও আছে। এগিয়ে এসে রানাকে চিবুকটা 2 আঙুলে ধরে উঁচু করলো কর্নেল। রানার চিবুকটা 2 আঙুলে ধরে উঁচু করলো কর্নেল। রানার চোখের পাতা কাঁপছে। তারপর বার কয়েক খুললো আর বন্ধ হলো। অবশেষে স্থির হলো দৃষ্টি। মরা লাশ ময়নিহান। কর্কশ অস্পষ্ট শোনালো গলার আওয়াজ। চমৎকার, আমরা শুরু করতে পারি। আমি ওর মাথা নিয়ে কাজ করছিলাম মিস্টার ইয়াহুন। এ বিষয়ে আগেই তো আপনাদের জানিয়েছি। এ পর্যন্ত সহ্য করতে পেরেছে, তবে এটা তো সবেমাত্র শুরু। একসময় ট্রিটমেন্টের জন্যে আমি ওর দিকে এগোচ্ছি দেখলেই চিৎকার করে এই পাথরের ঘর ফাটিয়ে ফেলতে চাইবে। এখন আমি ওর সেপ্টাম উত্তেজিত করবার প্রস্তাব রাখছি। নাকের ভেতর গর্তটাকে যে এক ফালি হাড় আর কোমলাস্থি বিভক্ত করেছে ওটাকে। সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা বেশ। আরও ব্যথা। শুরুতে প্রথমটার চেয়ে অন্যরকম, তারপর আলাদা করা অসাধ্য। মনের ভেতর একটা জায়গা তৈরির চেষ্টা করলো রানা, যেখানে শুধু ব্যথাই নেই, তার সঙ্গে আছে চিন্তা। এভাবে অনেক নির্যাতন থেকে সামান্য আর সাময়িক হলেও রেহাই পেয়েছে অতীতে, কিন্তু আজ সেই জায়গাটা দ্রুত দখল করে নিচ্ছে শুধু ব্যথা। মাত্র একটা চিন্তা পেয়েছে, পাবার পর ধরে রেখেছে। এবার চিৎকার করেনি সে, করবেও না, করবেও না। পরে কখন যেন মুহূর্তের জন্য ব্যথাটা সরে গেল। কোথায় যেন রয়েছে ও, নিজের অস্তিত্ব টের পাচ্ছে। শুধু এটুকুই বোধগম্বর ঠেকছে। তবে বোঝবার মতো নিশ্চয় আরও অনেক কিছু আছে। চিৎকার, ও কি চিৎকার করেছে? মনে পড়ছে না। তবে এখনও চেষ্টাটা থাকা উচিত চিৎকার না করবার। লোকজন কথা বলছে কোথাও, সম্ভবত মাথার ভেতরই। খরচোতা নদীর শব্দ হচ্ছে। সেটাকে ছাপিয়ে ওঠা কিছু আওয়াজ চিনতে পারছে ও। ওর বিপদ, কারণ ওকে একটা ইঞ্জেকশন দেয়া হবে। আতঙ্ক, ভয়, ঘৃণা। হানে হাতে পেন ফোটানোর মতো অনুভূতি। ফের ব্যথা, আরও ব্যথা। ব্যথা ছাড়া বাকি সব মিথ্যে। চিন্তা বলে দুনিয়ার কোথাও কিছু নেই। আরও অনেক পরে নিজেকে ফিরে পেল।
আবার চিন্তা এলো, বরং বলা উচিত প্রকাণ্ড একটা চিন্তা সবকিছুকে ঢেকে ফেলল। সবকিছু হয়ে উঠল অসম্ভব ভারী, আর পুরো একটা কম্বলের মতো ওর গোটা অস্তিত্বে চেপে বসলো সেটা। সাগরতলে ঠান্ডা পলি যেন ধীরে ধীরে তার ভেতর সেদিয়ে যাচ্ছে। এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি রানার। তা সত্ত্বেও একটু পরে চিনতে পারলো কি সেটা। চরম হতাশা, প্রাণত্যাগের ঠিক আগের মুহূর্তে যেটা অনুভব করে মানুষ। এই সর্বগ্রাসী হতাশার তুলনায় নাক ও মুখের ভেতর তীব্র জ্বালা আর রক্তপাত, মাথার ভেতর অসহ্য দপদপে যন্ত্রণা আর খুলিতে আগুন ছড়াবার অনুভূতি কিছুই নয়। চোখ খুলল, দৃষ্টিশক্তি খারাপ নয়। ময়নিহারের মুখ 1 ফুট দূরে। তবে শেষবার দেখবার পর কিছু একটা ঘটেছে ওখানে। লাল মুখটাতে কিছু যেন এমন শুকিয়ে দিয়েছে, রং হারিয়ে পুরানো বইয়ের পাতার মতো লাগছে চামড়া। চোখ দুটো লাল আর ঝাপসা, ঠোঁটজোড়া বিবর্ণ। ছোট ছোট নিঃশ্বাস ফেলছে সে, একঘেয়ে শব্দ করে। ঢোক গিলছে খানিক পরপর। রানার মনে হলো লোকটা ওর মতোই ক্লান্ত আর অসুস্থ বোধ করছে। এটা একটা রহস্য হলেও তার কোনো গুরুত্ব নেই। এখন কোনো কিছুরই আর কোনো গুরুত্ব নেই। ওই বেয়ে কেউ নামছে, আগ্রহ নেই। তারপরে মুখ তুলে তাকালো রানা। দুই তরুণীর একজন, যার গায়ের রং গাঢ় তামাটে, রানার দিকে একবার তাকালো, তবে চট করে আবার চোখ সরিয়ে নিল। তার শরীরের ভাষা পড়া যায়, ঘৃণা আর ভয় গোপন করে রাখছে। ধীরে ধীরে সিধে হয়ে তার দিকে ঘুরে দাঁড়ালো কর্নেল ময়নিহান। দম আটকালো মেয়েটা। আপনি অসুস্থ স্যার? না, এটা অসুস্থতা নয়, এ হলো আমার অভিজ্ঞতার প্রতিক্রিয়া। ময়নিহানের কণ্ঠস্বরও বদলে গেছে, কর্কশ আর ভাঙা ভাঙা। সুরটা এমন একঘেয়ে যেন ঠিকমতো না বুঝেই একটা পড়া মুখস্থ করা হচ্ছে। বেশ কয়েক সেকেন্ড পর আবার মুখ খুলল সে। এ ধরনের অভিজ্ঞতা মানুষের মধ্যে পরিবর্তন তো আনবেই। ও, আপনি আমাকে ডেকেছেন? এখানে আমার কি কাজ স্যার? যান্ত্রিক পুতুলের মতো কাঁপা কাঁপা মাথা ঘুরিয়ে ইঙ্গিতে রানাকে দেখালো ময়নিহান। এই লোক মৃত্যুর খুব কাছে চলে এসেছে। জীবনে ওর সবচেয়ে প্রিয় আনন্দ ছিল সেক্স, অর্থাৎ মেয়ে মানুষ। তোমার সাহায্য নিয়ে ওকে আমি উপলব্ধি করাতে চাই চিরকালের জন্যে তোমার সাহায্য নিয়ে ওকে আমি উপলব্ধি করাতে চাই চিরকালের জন্য সেক্স থেকে বঞ্চিত হলে কেমন তেতো লাগে বেঁচে থাকাটা। কর্নেলের কথার মধ্যে জোর বা বিশ্বাস বলে কিছু নেই। আড়ষ্ট ভঙ্গিতে থামল সে, যেন মনের ভেতর একটা পাতা উল্টালো। তারপর আবার শুকনো ক্ষণক্ষণে কণ্ঠে বলল, আমার দেয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার সময় মাসুদ রানার মানসিক অবস্থা হওয়া চাই চরম হতাশার গভীরে নিমজ্জিত, সীমাহীন শোকে কাতর, গোটা অস্তিত্বে শুধু হাহাকার আর হাহাকার। মেয়েটা বিড়বিড় করল, আপনি আমাকে কি করতে বলেন স্যার? বিবস্ত্র হয়ে ওর সামনে দাঁড়াও, বলল ময়নিহান, যেন একটা মেসেজ পড়ে শোনাচ্ছে। ওকে তোমার শরীর দেখাও, একজন কামুকির মতো আচরণ করো, আদরে আদরে অতিষ্ঠ করে তোলো ওকে। এখনো মেয়েটা একদৃষ্টে তাকিয়ে, কিন্তু ভয়ের সঙ্গে এবার তার চেহারায় রাগ আর বিদ্রোহের ভাব স্পষ্ট। না, এরপর বলবার মতো শব্দ সহজে খুঁজে পাচ্ছে না। কেন? এ অন্যায়, এ আমি পারবো না। পারবে গো মেয়ে, পারবে, করতেও তোমাকে হবে। আমার অধীনে সিআইএ তে থাকতে হলে তালিকায় নিষিদ্ধ বলে কিছু রাখতে পারবে না। যা বলছি শুরু করো। না। মরার মতো নিষ্প্রভ সাদাটে হয়ে গেল কর্নেলের মুখ। তোমার এত বড় স্পর্ধা আমার নির্দেশ অমান্য করো? বেশ বেশ বেশ, এমন জেদ ভাঙতে পারাতেই তো আমার আনন্দ। এখন তোমার স্তন কাটা হবে একটা। ওই অবস্থায় নাচতে বললে কেমন লাগবে সুন্দরী? তখন যদি না নাচো, দ্বিতীয়টাও। হাত দিয়ে ছুরি চালাবার ভঙ্গি করল সে। তোমার লাশ কোনো সমস্যা নয়, ফেরবার পথে সাগরে ফেলে দিলেই হবে। নীরবতা রানার কানে ঝড়ের ছনছন আর বজ্রের করাত করাত গর্জন হয়ে বাজছে। মেয়েটার চেহারা আবার বদলে গেল। আরে, আর হঠাৎই নিজেকেও কোনো কারণ খুঁজে পেল না। অস্বাভাবিক সজাগ হয়ে উঠল রানা। প্রতিটি ঘটনা গভীর একাগ্রতার সঙ্গে লক্ষ্য করছে। ঠিক আছে, অবশেষে বলল মেয়েটা। প্রজাপতির ডানার মতো ঘন ঘন চোখের পাতা ঝাপটে কামরার চারদিকে তাকালো। কিন্তু প্লিজ কেউ তাকাবেন না।
না, কেন দেখব? তোমার বিব্রত বোধ করবার কোনো কারণ নেই। আমাদের বন্ধু মিস্টার লেম্যান একজন ডাক্তার। ওকে দেখেও তো মনে হচ্ছে না যে উনি তোমাকে দেখতে চাইছেন। বেঞ্চে একা বসে দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে ডাক্তার লেম্যান। তার সামনের মেঝেতে পরিষ্কার করা বমির ভেজা দাগ দেখা যাচ্ছে। 1 কি 2 সেকেন্ডের জন্যে তার দিকে একবার তাকালো রানা। তারপর চোখ ঘোরালো বাকি দুজনের দিকে। মেয়েটার গায়ে আসমানি রঙের জ্যাকেট আর সবুজ স্লাক্স। হেঁটে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কর্নেল রানার দিকে ফিরে ওর প্রতিক্রিয়া বোঝবার চেষ্টা করছে। রানার চোখ আধখোলা। মেয়েটাকে ঝট করে একবার কাঁধের উপর দিয়ে তাকাতে দেখল। তারপর টেবিলের জিনিসগুলো বোধহয় একটু ছুলো। ঘুরল মেয়েটা, কথা বলছে। আমার নিজস্ব একটা ধরন আছে। প্রথমে ওকে আমি চুমোয় চুমোয় অস্থির করে তুলব, তারপর কাপড় খুলব। কেউ কিন্তু তাকাতে পারবেন না। ঠিক আছে, কিভাবে কি করলে ভালো হয় তুমিই জানো। আমি শুধু রেজাল্ট চাই। রানা মেয়েটাকে এগিয়ে আসতে দেখল। তার ডান হাত অদ্ভুত এক ভঙ্গিতে নড়ছে। মুখ নামিয়ে রানার ঠোঁটে ঠোঁট বুলালো সে। চোখের কোণ দিয়ে রানা দেখল ময়নিহানের চেহারায় অসহিষ্ণুতা বা বিতৃষ্ণার একটা ভাব ফুটে উঠল। তারপর ওদের দিকে পিছন ফিরে দাঁড়ালো সে। এই সময় ঠোঁটে ঠোঁট বোলানো বন্ধ করে আরেকবার কাঁধের উপর দিয়ে পিছন দিকে তাকালো মেয়েটা। রানা অনুভব করলো ওর ডান কবজির চারধারে কি যেন নড়ছে। ব্যাপারটা পরিষ্কার বুঝতে আরও কয়েক সেকেন্ড সময় নিল রানা। ধারালো একটা ছুরি দিয়ে তোয়ালের ফালি কাটা হচ্ছে। এই ফালিগুলোই চেয়ারটার সঙ্গে বেঁধে রেখেছে ওকে। নয়, এখানে মারাত্মক কিছু একটা ঘটে গেছে স্যার। আমার মনে হচ্ছে এই লোক বেঁচে নেই। মেয়েটার বুদ্ধি আছে। তোয়ালের কাটা ফালিগুলো দ্রুত আবার রানার কবজিতে জড়িয়ে রেখেছে। স্বাভাবিক দৃষ্টিতে তাকালে ফাঁকিটা ধরা পড়বে না। ছুরিটা রানার শক্ত মুঠোয়, উপর থেকে তাকালে দেখা যাবে না। লাশের অভিনয় করতে হচ্ছে। চিবুক নেমে এসে বুকে ঠেকেছে। খোলা চোখে স্থির অপলক দৃষ্টি। কি বেঁচে নেই? তা কি করে সম্ভব? কখন মরল? প্রায় উড়ে চেয়ারটার কাছে চলে এলো কর্নেল ময়নিহান। মেয়েটা জায়গা ছেড়ে দিয়ে সরে গেল এক পাশে। ময়নিহানের শরীর রানার উপর ঝুঁকল। সেও ঝুঁকছে। রানার হাতও পাশ থেকে উঠে আসছে। গ্যাস করে বিঁধল ছোড়া। হ্যাঁচকা টান দিয়ে খুলল রানা। আবার মারল। আবার। শেষবার দুহাত দিয়ে হাতলটা ধরতে চেষ্টা করল ময়নিহান। সেই সঙ্গে সিধে হচ্ছে। তাকে সিধে হতে বাধা না দিয়ে হাতলটা ছেড়ে দিল রানা। ময়নিহান সিধে হচ্ছে আর রানাকে দেখছে। তার চেহারায় আক্রোশ বা ঘৃণা কিছুই খুঁজে পেল না রানা। হদ্দ বোকা লাগছে তাকে। বিস্ময়ে সে ভাবা হয়ে গেছে। সিধে হয়েও থামল না ময়নিহান। উল্টো দিকে কাত হয়ে পাথুরে মেঝেতে শটান আছাড় খেল। তারপর আর নড়ল না। মেয়েটা ফোপাচ্ছে। শরীরটা কোমরের কাছে ভাঁজ হয়ে আছে। একটা হাত দিয়ে শক্ত করে চেপে রেখেছে মুখটা। ঠকঠক করে কাঁপছে ডাক্তার লেম্যান। বেঞ্চ থেকে নিচে নামলো। পালা করে দুজনকে দেখছে রানা। ছুরিটা দাও আমাকে, বলল। গলার আওয়াজ অস্বাভাবিক মোটা আর ভাঙা, তবে নিজের বলে চেনা যায়। উন্মাত্তের মতো মাথা নেড়ে ঘুরল মেয়েটা। টেবিলের পাশে চেয়ার লক্ষ্য করে হাতড়াবার ভঙ্গিতে এগোলো। তারপর হুড়মুড় করে পড়ল সেটার উপর, মুখটা হাত দিয়ে আড়াল করা। লেম্যান ইতস্তত একটা ভাব নিয়ে এগোলো। ঝুঁকলো ময়নিহানের বুকে গাঁথা ছুরির হাতল ধরে টান দিল। ফলাটা কর্নেলের শার্টে ঘষে ঘষে মুছল ডাক্তার। তারপর রানার বাম কবজির তোয়ালের ফালিটা কাটতে শুরু করলো। কাজ করবার ফাঁকে কথা বলছে সে, প্রায় হাঁপাতে হাঁপাতে। আমার ইচ্ছে ছিল আপনাকে আরও আগে সাহায্য করি, কিন্তু ভয়ে পারিনি। ওটা মানুষ নয়, পিশাচ। আপনাকে নিয়ে কি করবে আমাকে তা দেখতে বাধ্য করছিল। আমি মুখ ফিরিয়ে নিলেই মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি কল্পনাও করিনি যে এখানে এরকম কিছু ঘটবে। আমাকে বলা হয়েছিল সেফ মেডিকেল সুপারভিশন। লোকজনকে ঘুম পাড়িয়ে রাখতে হবে। রাজি না হবার কোনো কারণ দেখিনি। মেয়েটা ওকে দেখে বুঝতে পারি শেষ পর্যন্ত কিছু একটা ঘটবে আজ। মুক্ত হয়ে দাঁড়ালো রানা। টলে পড়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি চেয়ারটা ধরে ফেলল। মাথার ভেতর কিসের একটা গুঞ্জন। খুলিটা যেন তরল কিছুর ভেতর সাঁতরাচ্ছে।
গুলিটা যেন তরল কিছুর ভেতর সাঁতরাচ্ছে। চেষ্টা করে জোর করে কথা বলতে পারল। কটা বাজে? মন থেকে কে যেন স্মরণ করিয়ে দিচ্ছে নিজের শরীর বা সুস্থতা নয়, প্রথম বিবেচনা অ্যাসাইনমেন্ট। ওরা ফায়ার ওপেন করবে এখন থেকে ঠিক 32 মিনিট পর। ডাক্তারের কাঁপুনি এতক্ষণে থেমেছে। আচরণে আচরণে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। রিমোট কন্ট্রোল ডিভাইস নিয়ে পাহাড় চূড়ায় উঠবার জন্য রওনা হয়ে গেছে মিগ। ফায়ারিং পয়েন্টে রয়েছে ইয়াহুদ। মর্টার ঠিকমতো ফিট হয়েছে কিনা শেষবারের মতো দেখে নিচ্ছে। বাকি সবাই কোথায়? লেম্যান জবাব দিল না। রানার পাস দেখছে সে। তারপর দ্রুত পরীক্ষা করলো ওকে। আপনার যে অবস্থা, এখনই কঠিন কোনো কাজই করতে পারবেন না, বলল সে। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এক পলকে সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠবেন। রানার দিকে পিছন ফিরে নিজের লেদার কেসটা খুলছে সে। আমি আপনাকে বিশ্বাস করব কেন? কারণ আপনার বোঝা উচিত যে আমি দল বদলেছি। আপনার বাম হাতের বাঁধন কে কাটলো? তবে আপনার জন্যে নয়, দল বদলেছি নিজের প্রাণের উপর মায়া আছে বলে। এখানকার কাজ শেষ হলে শয়তানের বাচ্চাটা আমাকে মেরে ফেলতো, এ ব্যাপারে আমি নিশ্চিত। নিন। রানাকে একটা হাইপোডার্মিক দেখালো ডাক্তার লেম্যান। এই ওষুধ 1 ঘন্টা তাগড়া ঘোড়া বানিয়ে রাখবে আপনাকে। তারপর আপনি ঢলে পড়বেন। তবে ততক্ষণে বাছুন মরুন, যা ঘটবার ঘটে যাবে। বাকি সবাই কোথায়? আবার জানতে চাইল রানা। ডাক্তারকে বিশ্বাস করবে কিনা এখনো বুঝতে পারছে না। প্রথমে আপনার বয়স্ক বন্ধুর কথা বলি। তাকে ওষুধের সাহায্যে আপনার বসের পাশের কামরায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। যে কামরাটায় আপনাকে রাখার কথা ছিল, তার আঘাত গুরুতর নয়। চাবির চাবির দরকার হবে না, শুধু বোল্ট আছে দরজায়। ওষুধ খাইয়েছে? ঘুম ভাঙাবার উপায় কি? ওষুধটা করা কিছু নয়, এরকম একটা ইঞ্জেকশন দিলেই জেগে উঠবে। সঙ্গে করে নিয়ে যান। এই সেলার ছেড়ে কোথাও আমি যাচ্ছি না। আগে আপনি ফিরে এসে জানান যে উপরে ওঠাটা নিরাপদ হবে কিনা। লড়াই টড়াই আমার দ্বারা হয় না। একটা কার্ডবোর্ড বাক্সে ভরে হাইপোডার্মিকটা রানার হাতে ধরিয়ে দিল ডাক্তার। ব্যাপারটা হয়তো কল্পনা, তবে ইঞ্জেকশন নেয়ার পর 1 মিনিটও পার হয়নি, অথচ মাথাটা আগের চেয়ে পরিষ্কার লাগছে। শরীরের দুর্বলতাও যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। আর মেয়েটা? লেম্যানকে জিজ্ঞেস করলো। প্যাসেজের একটা কামরায় পাবেন তাকে। ল্যান্ডিংয়ের উল্টো দিকে পায়ে প্রথম দরজা। ম্যাকার্থি? কার্লাকে ডাকতে গিয়ে ম্যাকার্থিকেও ওই কামরায় দেখেছি আমি, বলল ডাক্তার। চেহারা থমথম হয়ে উঠল। ওদের সঙ্গে হেলেনও আছে। তবে গেরস্কি কোথায় জানে না। আপনার দেরি করা উচিত হচ্ছে না মিস্টার রানা। গেরোকে নিয়ে ম্যাকার্থির এখানে নামার কথা। আপনাকে ফায়ারিং পয়েন্টে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক। আরেক লোক, হাতে ব্যান্ডেজ বাঁধা গিরিক, সে কোথায়? আপনার বসের উল্টো দিকের কামরায়। তাকেও ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কাজেই সে কোনো সমস্যা নয়। এদের মধ্যে কার কার কাছে অস্ত্র আছে? ম্যাকার্থির পিস্তল সবসময় হিপ পকেটে থাকে, ডান দিকে। গিরস্কির কাছে কোনো অস্ত্র আমি দেখিনি। ইয়াহুদের কথা বলতে পারবো না। মিক? লেম্যান ইতস্তত করছে। তার ব্যাপারটাও আমি জানি না, তবে তাকে নিয়ে আপনার দুশ্চিন্তা না করলেও চলবে। সে পাহাড়ের চূড়ায় উঠে বসে আছে। হয়তো। ময়নিহানকে আপনি একবার পরীক্ষা করবেন না? হাঁটু গেড়ে কর্নেলের পাশে বসলো লেম্যান। এখনো বেঁচে আছে, তবে না থাকবারই মতো। জীবনে আর লড়তে পারবে বলে মনে হয় না। রক্তক্ষরণেই মারা যাবে। নাকি আপনি চান নিজের হাতে শেষ করবেন? রানার হাতে ছুরিটা রয়েছে, সেটার দিকে তাকিয়ে মাথা নাড়ল। না, মেয়েটা কাল্লার দিকে নজর রাখবেন, বলল ও। আমি ফিরে আসব। হ্যাঁ, প্রার্থনা করি। আমরা বোল্ট লাগিয়ে দিচ্ছি। গুড লাক। এবার যেতে হয়, তা না হলে মারাত্মক দেরি হয়ে যাবে। কিন্তু পাশ কাটাবার সময় কাল্লাকে কিছু না বললেই নয়। এই অচেনা মেয়ে ওর প্রাণ বাঁচিয়েছে। চেয়ারে পা তুলে কুঁকড়ে বসে আছে সে, ভাঁজ করা হাঁটুর মাঝখানে মুখ ঢেকে। তার মাথার পিছনে একটা হাত রাখলো রানা। ধন্যবাদ কাল্লা। মুখ তুলে তাকালো মেয়েটা। এখন সে কাঁপছে না বা কাঁদছেও না। কি কারণে কাজটা করলে তুমি? ও। কর্নেল ময়নিহানের দিকে তাকালো না।
শুধু হাত তুলে দেখালো কাল্লা আমাকে মেরে ফেলতো, আমাদের সবাইকে মেরে ফেলতো, কারণ ও তার অপকর্মের সাক্ষী রাখতে চাইতো না। কথা ও ম্যাকার্থিকে বলেওছে। আর আপনি ভালো। তার ঠান্ডা কপালে হালকা একটা চুমো খেয়ে মই বেয়ে উঠতে শুরু করলো রানা। খুব খারাপ একটা সময় গেল। ট্যাবডোর ঠেলেও যখন নাড়ানো গেল না। ওটার মাথায় খুব ভারী কিছু যদি রাখা হয়ে থাকে তাহলে খেলা শুরু করবার আগেই হেরে গেছে রানা। তারপর ওর মনে পড়ল ময়নিহান কি বলেছিল। সেলারের মাথার উপর মেঝেতে কম্বল আর তেরপোল বিছিয়ে রাখা হয়েছে, নিচের চিৎকার যাতে বাইরে বেরোতে না পারে। আরও জোরে ঠেলল রানা। ধীরে ধীরে উঁচু হচ্ছে কবজাটা। শরীরে ব্যথা পাচ্ছে রানা, তবে অসহনীয় কিছু নয়। কিচেনে কাউকে পাওয়া গেল না। জানালা দিয়ে পাথরের একটা ঢাল দেখা গেল। হাতির পেটের রং পেতে যাচ্ছে। লেম্যানের হিসেবে যদি ভুল না হয়, কাল রাতে পৌঁছানো ডেলিগেটদের খুন করবার জন্যে আইলিটের বাড়ি লক্ষ্য করে কামান দাগা শুরু হবে এখন থেকে 20 মিনিট পর। এই সময় রানার জন্যে যথেষ্ট, যদি অপ্রত্যাশিত কোনো ঝামেলা সৃষ্টি না হয়। কিচেনের বাইরে প্যাসেজটাও অন্ধকার আর খালি, তবে শেষ মাথার হলরুমটা আলোকিত। হাতে ছুরি প্যাসেজের বাঁকে এসে সাবধানে উকি দিল রানা। বাড়ির পাশের খোলা দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে গেরো। তার পিঠ প্রায় পুরোপুরি রানার দিকে ফেরানো। সম্ভবত ফায়ারিং পয়েন্টে আবসালাম ইয়াহুদকে কাজ করতে দেখছে বা তাকে সাহায্য করবার জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে ওখানে। রুশ লোকটা যতই অসতর্ক হোক, এই পরিস্থিতিতে তাকে নিঃশব্দে খতম করা সম্ভব নয়। চোখ দিয়ে বাঘ থেকে সিঁড়ির নিচেটা মাপল রানা। 18 কদম, ধরা যাক 20। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হলরুম ধরে 3 পা এগিয়েছে রানা। দেখল হাতঘড়ির উপর চোখ বোলাতে যাচ্ছে গেরো। লোকটা সময় দেখবার আগেই পিছিয়ে প্যাসেজে ফিরে এলো। হাতটা আবার কোমরে চলে এলো। হলরুম পেরিয়ে দ্রুত সিঁড়ির দিকে এগোলো রানা। নির্জন ল্যান্ডিংয়ে নিঃসঙ্গ একটা বাল্ব জ্বলছে। ইতস্তত না করে ডান দিকে ঘুরল রানা। শেষ দরজার আগেরটার সামনে থামল। বোল্ট খুলতে কোনো সমস্যা হলো না। কবাট ফাঁক হলো নিঃশব্দে। নাক ডাকার শব্দ গাইড করছে ওকে। ওর বাম হাত মুখে পৌঁছে গেল। ডান হাত ছুরি নিয়ে তৈরি। বলা তো যায় না, এখনো একটু সম্ভাবনা আছে ডাক্তার হয়তো। তাগাদার সুরে কানের কাছে ফিসফিস করলো, মিস্টার সিকেন্দার, আমি রানা। যাকে খেলো লোকটা গুঙিয়ে উঠল। এক মুহূর্তের ধস্তাধস্তি, তারপর শান্ত। সাবধানে হাতটা 1 ইঞ্চি সরালো রানা। মিস্টার রানা, পরিচিত কণ্ঠ ফিসফিস করে উঠল। ওদের হাতে আমি ধরা পড়ে গেছি, বুঝতেই পারছেন। আপনার শরীর কেমন? মাথায় খুব ব্যথা, অথচ এত ঘুম পাচ্ছে যে চোখ খোলা রাখতে পারছি না। একটা ইঞ্জেকশন দিলে আচ্ছন্ন ভাবটা অন্তত কেটে যাবে। হাতটা দিন। কথা বলবার ফাঁকে হাইপোডার্মিকটা বের করে ফেলেছে রানা। শয়তানের ধারী আমেরিকানটা অচল হয়ে পড়ে আছে সেলারে। বাড়িতে আরও 2 জন লোক আছে, সামলাতে হবে এক এক করে। এই ফ্লোরের আরেক দিকে একটা বেডরুমে আছে একজন। হাতে সুই ফুটতে গাল কোচকালো সিকেন্দার। আপনি কোনোদিনই ভালো ডাক্তার হতে পারবেন না। হ্যাঁ বলুন। লোকটা ডাক পাবার অপেক্ষায় আছে। আমি নক করব। সে বেরিয়ে না এলে মুশকিল। আপনার কাজ হবে তাকে চিৎকার করতে না দেয়া। সে যদি হাঁক ডাক শুরু করে আমরা শেষ। তারপর যা করার আমি করব। আপনার সঙ্গে কি? একটা ছুরি। আপাতত আপনাকে কিছু দিতে পারছি না। শুনুন, কামরাটায় তার সঙ্গে আমিনা ছাড়াও একটা গ্রিক মেয়ে আছে। তার মানে ঝামেলা বাঁধতে পারে। দেখতে হবে ঠিক কি ঘটে। ঠিক আছে। ওষুধের কোনো প্রভাব টের পাচ্ছেন? বোধহয় নড়াচড়া করলে দ্রুত কাজ করবে। আমি তৈরি। প্যাসেজ হয়ে সিঁড়ির মাথায় চলে এলো ওরা। নিচে তাকিয়ে কাউকে দেখতে পেল না রানা। এক মুহূর্ত কান পেতে কিছু শুনতেও পেল না। লেম্যানের বলে দেয়া দরজাটার দুপাশে পজিশন নিল 2 জন। মৃদু শব্দে নক করল রানা।
আরে বাবা, কে? ঘুম জড়ানো একটা কণ্ঠস্বর ভেসে এলো। লেম্যান। ডাক্তারের কণ্ঠস্বর নকল করলো রানা। নীরবতা দীর্ঘ হচ্ছে দেখে ঠোঁট কামড়ালো, তারপর ভেসে এলো, আসছি। কামরার ভেতর বিছানার স্প্রিং ক্যাচ ক্যাচ করে উঠল। মেঝেতে ঘষা খেলো এক পাটি জুতো। একটা নারী কণ্ঠ বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। লোকটা সশব্দে হাই তুলল। 8 মিনিট আর কোনো আওয়াজ নেই। তারপর পায়ের শব্দ দরজার দিকে এগিয়ে এলো। তালায় চাবি ঢোকাবার পর ঘুরছে। ঘরের আলো লাফ দিয়ে প্যাসেজে পড়ল। শার্টের বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরিয়ে এলো ম্যাকার্থি। চেহারায় সন্দেহের লেশমাত্র নেই। সিকেন্দারের বয়স হলে কি হবে? তার ক্ষিপ্ততা যেমন অবিশ্বাস্য, তেমনি দীর্ঘ শরীরে শক্তিরও কোনো অভাব নেই। ম্যাকার্থি ঝাপসা একটা ঝলকের মতো নড়ে উঠতে দেখল তাকে। চোখের পলকে এক হাত দিয়ে পেঁচালো তাকে সিকেন্দার। অপর হাত দিয়ে মুখ চেপে ধরেছে। পর মুহূর্তে মন ওজনের একটা ঘুষি খেলো ম্যাকার্থি সরাসরি নাকে। ওটা ভেঙে গেল, হরহর করে রক্ত বেরোচ্ছে। এটা খাদেম আর শান্তা আলীর প্রতিশোধ, হিসহিস করে বলল রানা। হাতের ছুরি পাজরার ফাঁক গলিয়ে সরাসরি হৃৎপিণ্ডে গেঁথে দিল। একবার মাত্র ঝাঁকি খেয়ে স্থির হয়ে গেল শরীরটা। ম্যাকার্থির লাশকে পাশ কাটিয়ে ঘরের ভিতর ঢুকলো রানা। গায়ে চাদর জড়িয়ে মেঝেতে শুয়েছিল আমেনা। ঝট করে উঠে বসে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানার দিকে। কিন্তু রানা তাকিয়ে আছে বিছানায় স্বর্ণকেশিনীর দিকে। সেও উঠে বসেছে, অন্তত কোমর পর্যন্ত দেখা যাচ্ছে নগ্নই। সেটা রানা প্রায় খেয়ালই করল না। বিস্ফারিত চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে হাতের ছুরিটা সামনে আনলো। এগোচ্ছে। একটা শব্দ করে দেখো, এখনই খুন হয়ে যাবে। না না, আমি চুপ করে আছি। আত্মরক্ষার ভঙ্গিতে একটা তালু সামনে বাড়ালো সে। হাতটা কাঁপছে। অপর হাত দিয়ে চাদর তুলে বুক ঢাকলো। রানা তার কাছাকাছি বিছানার মাথার কাছে দাঁড়িয়ে থাকলো। মেঝেতে সিধে হলো আমিনা। তার বুকে ব্রেসিয়ার আর কোমরে প্যান্টি রয়েছে। এগিয়ে এলো সে। পরস্পরের হাত এক হলো। তোমার কিছু হয়নি তো রানা? জিজ্ঞেস করলো সে। গলার আওয়াজ কেমন অদ্ভুত শোনাচ্ছে। আমি ভালো আছি। কত কথা বলতে চাইছে রানা, কিন্তু সময়ের অভাবে পারছে না। তুমি কেমন আছো? তোমাকে ফিরে পাবার পর আমার চেয়ে ভালো আর কে আছে? এই ডাইনিটার মুখে পট্টি বাঁধো। সিদ্ধান্ত নেয়ার মালিক আমি হলে ওর মুখ আমি চিরকালের জন্য বন্ধ করে দিতাম। সিকেন্দার চাচা, আপনি কেমন আছেন? আমি তো ধরেই নিয়েছিলাম আপনাকে ওরা মেরে ফেলেছে। এরকম একরকম মেরেই ফেলেছিল। আল্লাহর দয়ায় এখনও টিকে আছি। ম্যাকার্থির শরীরটা বয়ে এনে কামরার এক কোণে নামিয়ে রাখলো সিকেন্দার। তার হাতে এখন একটা পিস্তল দেখা যাচ্ছে। ব্যারেল কাটা স্মিথ অ্যান্ড ওয়েসন। আমাদের উচিত। হঠাৎ থেমে গেল সে। ভারী পায়ের আওয়াজটা সবাই ওরা শুনতে পেল। পাথর দিয়ে বাঁধানো হল রুমের মেঝে ধরে হেঁটে এসে সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠছে। ওই আমাদের দ্বিতীয় লোক, বলল রানা। ওর নয়। অকস্মাৎ বিদ্যুৎ খেলে গেল আমিনার শরীরে। ধাই করে হেলেনের চিবুকের নিচে 20 কেজি ওজনের একটা ঘুষি বসিয়ে দিল সে। হেলেনের মাথা খাটের পিছনের উঁচু কাঠে ঠুকে গেল। 5 সেকেন্ডের মধ্যে তার অচেতন শরীরটা চাদরে ঢেকে দিল আমিনা। সিকেন্দার তোবড়ানো একটা ওয়াইপডোরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। রানা সরে গেছে দরজার পিছনে। এরও কোনো সুযোগই পেল না। চৌঘাট পেরোলো সে। এক কোণে ম্যাকার্থিকে পড়ে থাকতে দেখে বিস্ময়ে আরে বলে উঠল। এক মুহূর্ত থেমে দ্রুত এগোলো সেদিকে। সেই সঙ্গে ছুরির ফলাটা সেধতে দিল স্তনের নিচে। রানার বাম হাত মুখটা চেপে রেখেছে। গ্রেট, বলল আমিনা, লাশ দুটোর উপর চোখ। এখানে খুব তাড়াতাড়ি মারা গেল। আশা করি নরকে গিয়ে খুব কষ্ট পাবে। আবার তার একটা হাত ধরল রানা। ওদের কথা বাদ দাও, আমি কি বলি শোনো। বাড়িটা আপাতত খালি। আমি আমার বসকে এখানে আনতে যাচ্ছি। এই কামরার চাবি কোথায়? লম্বা কুকুরটার পকেটে। আমার বস আর তুমি তালা লাগিয়ে ঘরের ভেতর থাকবে যতক্ষণ না আমি ফিরে আসি। চুপ। আমিনা প্রতিবাদ করতে যাচ্ছে দেখে চোখ রাঙালো। আমাদের কাছে শুধু একটা পিস্তল আর একটা ছুরি আছে। নিরস্ত্র কাউকে সঙ্গে রাখার বোকামি হবে। সিকেন্দার সব ব্যাখ্যা করবে। মেয়েটার
মুখে কাপড় গুজে হাত পা বেঁধে ফেলো, পারবে? আনন্দের সঙ্গে রাহাত খানকে নিয়ে ফিরে এসে রানা দেখল অজ্ঞান হেলেনের মুখে কাপড় গোজা আর হাত পা বাঁধা শেষ করে তাকে চাদর দিয়ে ঢাকছে আমিনা। সিকেন্দার লাশ দুটো চাদর দিয়ে ঢেকে ফেলেছে। রাহাত খান একটা ঘোরের মধ্যে রয়েছেন। পরিষ্কার ধারণা নেই চারপাশে কি ঘটছে। নানা রানার নরম ডাক শুনে কামরা থেকে বেরিয়ে এসেছেন তিনি। প্যাসেজ ধরে হাঁটার সময় কোনো শব্দ করেননি। এই মুহূর্তে বিছানার কিনারায় ধপাস করে বসে পড়লেন। ঘাড়ের একটা নার্ভ তিরিক তিরিক করে বার কয়েক লাফালো। তার দিকে ব্যগ্র ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছে রানা। ওর এই দৃষ্টি আমিনার চোখে পড়ে গেল। উনি ভালো থাকবেন, কথা দিচ্ছি আমি। রানার একটা হাত ধরে মৃদু চাপ দিয়ে আশ্বস্ত করলো। এখন যাও, ওদেরকে খতম করে এসো। এরপর কি? কামরা থেকে বেরোবার সময় রানাকে জিজ্ঞেস করলো সিকেন্দার। ট্রেন্স মর্টার অপারেট করবে ইয়াহুদ। তার সহকারী মিক পাহাড়ের মাথায় উঠে অপেক্ষা করছে। ইয়াহুদ সেল ছুটছে, সেগুলোকে রিমোট কন্ট্রোলের সাহায্যে আইলিটের বাড়িটার ছাদে ফেলবে সে। বুদ্ধি আছে তাই না? যদিও কামানের গোলা রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় এমন কথা বাপের কালেও শুনিনি। টার্গেট টার্গেটে লাগাতে পারবে তো? পারবে। অনেক আগে থেকে প্র্যাকটিস করছে। দাঁড়ান, ওই দেখুন। ল্যান্ডিংয়ের একটা জানালা থেকে ফায়ারিং পয়েন্টের অংশবিশেষ দেখা যাচ্ছে। ইতোমধ্যে অ্যাসেম্বল করা ট্রেন্সমটারের পরিচিত আকৃতি দেখতে পাবার মতো ভোরের আলো যথেষ্টই ফুটেছে। বেস প্লেটটা চৌকো, তাতে ক্লাম্প দিয়ে কাত করে আটকানো হয়েছে 2.5 ফুট স্টোভ পাইপ। গাইডেন্স সিস্টেম সহ যে ট্রেন্সমটার বাংলাদেশ আবিষ্কার করেছে সেটা দেখতে যেমন সাদামাঠা, খরচ যেমন কম, লক্ষ্যভেদেও তেমনি অব্যর্থ। আংশিক চুরি করা নকশার সাহায্যে ইসরায়েল কী জিনিস বানিয়েছে তারাই ভালো বলতে পারবে। ফায়ারিং পয়েন্টের কাছে ছায়ার ভেতর নড়াচড়ার অস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। আবসালাম ইয়াহুদ ছাড়া আর কে হবে? সম্ভাব্য প্ল্যান মাত্র কয়েকটা। রানা বেছে নিল যেটা সবচেয়ে দ্রুত কাজ করবে। পিস্তলটা নিয়ে টেরেস হয়ে বাড়ির পিছনে বেরিয়ে যান। মিস্টার সিকেন্দার, একটা পথ তৈরি করে লোকটার মাথার উপর দিকে পৌঁছাবেন। আমি এগোবো সাগরের দিক থেকে। ঝাঁপিয়ে পড়বার মতো কাছে যদি নাও পৌঁছাতে পারি, আপনার দিক থেকে তার চোখ অন্তত সরিয়ে রাখতে পারবো। সেক্ষেত্রে সাবধানে থাকতে হবে আপনাকে। এই ব্যারেল কাটা পিস্তল নিয়ে খুব কাছ থেকে গুলি করতে হবে আমাকে, তা না হলে আপনাকে না লাগিয়ে বসি। ওর কাছে পিস্তল আছে? জানি না। আপনি আমাকে 5 মিনিট সময় দেবেন, তার বেশি নয়। সময়ের খুব টানাটানি। হলরুমে নেমে নিঃশব্দে কদমন করে বিচ্ছিন্ন হলো ওরা। সিটিং রুমের ভেতর দিয়ে হনহন করে এগোলো রানা। এখানেই প্রথম জ্ঞান ফিরে পেয়েছিল। টেরেসে বেরিয়ে এলো। সেখান থেকে বাড়ির পশ্চিম কোণে উকি দিয়ে সামনেটা ভালো করে দেখে নিচ্ছে। ফায়ারিং পয়েন্টে দাঁড়িয়ে কাজ করছে ইয়াহুদ। দেখে মনে হলো অ্যামুনিশনের একটা বাক্স খুলছে সে। হ্যাঁ তাই। প্রকৃতির তৈরি একটা উঁচু প্ল্যাটফর্মে রয়েছে মোসাদ এজেন্ট। রানার কাছ থেকে মাত্র 20 গজ দূরে। দুজনের মাঝখানে ভাঙাচোরা আর এবড়োখেবড়ো পাথরের জমিন। তবে আড়াল নিয়ে সরাসরি এগোবার কোনো উপায় নেই। একটাই পথ খোলা দেখছে রানা। সাগরের সঙ্গে সমান্তরাল একটা রেখা ধরে এগিয়ে পাহাড় প্রাচীরের তৈরি আড়ালে পৌঁছানো। কিন্তু তাতে অসুবিধে হলো খোলা একটা জায়গা পেরোতে হবে। কেউ ওদিকে তাকিয়ে থাকলে তার চোখের সামনে দিয়ে। এই মুহূর্তে ইয়াহুদ যেখানে রয়েছে ওই খোলা জায়গায় কিছু নড়লে তার চোখের কোণে ধরা পড়বার প্রচুর সম্ভাবনা আছে। তবে লোকটা পিছন ফিরতে বাধ্য। পাহাড় চূড়ায় উঠে যাওয়া মিকের দিকে তাকাতে হবে না। ইয়াহুদকে অবশ্য ব্যস্ত মনে হচ্ছে না। 1 মিনিট পার হয়ে গেল। এক সারি গোলা মাটিতে সাজিয়ে রাখলো সে। মর্টারের মুখ থেকে ক্যানভাসের কাভারটা সরালো। সিধে হয়ে আড়মোড়া ভাঙল। তারপর একটা সিগারেট ধরালো। অবশেষে ঘুরল সে। মুখ তুলে খুঁটিয়ে পরীক্ষা করছে স্কাইলাইন। রানা ছুটল।
পাহাড় প্রাচীরের কোণে পৌঁছতে চাইছে ও। দূরত্বটুকু 3/4 পার হয়েও এসেছে। হঠাৎ ছোট্ট আলগা পাথরটায় পা লাগতে সশব্দে গড়াতে শুরু করলো সেটা। অমনি ঝট করে ঘুরেই দেখে ফেললো ওকে ইয়াহুদ। ছোটার গতি এতটুকু না কমিয়ে রানা শুধু দিক বদল করলো। সোজা ফায়ারিং পয়েন্টের দিকে যাচ্ছে। উঁচু নিচু পাথরের জমিনের উপর হোঁচট খাচ্ছে। ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে একটা বুলেট এসে থামিয়ে দেবে ওকে। কিন্তু যেটা আশা করেনি সেটাই ঘটল। চারদিক থরথর করে কাঁপিয়ে দিয়ে গর্জে উঠল কামান। কানের পর্দা যেন ফেটে যাবে। একটা গোলা ছুটল, দুটো, তিনটে, তারপর ঘুরল ইয়াহুদ। সরে এসে রানার জন্য অপেক্ষা করছে। হাত দুটো নিজের সামনে বাড়িয়ে রেখেছে। উঁচু জায়গায় গর্তে পা বাঁধিয়ে দাঁড়াবার সবটুকু সুবিধে সে একাই পাচ্ছে। কিন্তু তার ওই এই সুবিধাজনক পজিশন অর্থহীন হয়ে গেল তাকে বাদ দিয়ে রানা কামানটাকে টার্গেট করায়। শেষ মুহূর্তে ডাইভ দিল রানা। কামানের ব্যারেল ও বেস প্লেট সহ যা কিছু আছে সব এক ধাক্কায় কাত করে প্ল্যাটফর্ম থেকে ফেলে দিল। অন্তত কিছুক্ষণ হামলা করবার আর কোনো সম্ভাবনা নেই। মাথায় একটা ব্যথা লাগলো। মাটি থেকে সিধে হচ্ছে। মনে হলো খুলির ভেতর সব কিছু গলে তরল হয়ে যাচ্ছে, তারপর মুছে যাচ্ছে। সব কিছু স্থির আর অন্ধকার হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। এখানে সিকেন্দার আছে। অদৃশ্য একটা দেয়ালের ওদিক থেকে ভেসে এলো তার কণ্ঠস্বর। মিস্টার রানা, চোখ খুলুন। কত কাজ পড়ে রয়েছে বলুন তো? কতক্ষণ? বড়জোর 1 মিনিট। পিশাচটা আপনাকে লাথি মারল, আপনি পড়ে গেলেন। শালা বেজন্মা। একটা ভারী পাথর তুলে আপনার খুলি ফাটাতে যাচ্ছিল। কাজেই বাধ্য হয়ে গুলি করতে হলো আমাকে। রেঞ্জ খুব বেশি হলেও গুলিটা নিশ্চয় খুব কাছ দিয়ে গেছে। কপাল ভালো যে আপনাকে লাগেনি। আপনার কথা ভুলে ছুটে গিয়ে বাড়ির ভেতর ঢুকেছে সে। আপনি সুস্থ? নিজের পায়ে দাঁড়িয়ে শরীরটাকে সিধে করল রানা। হ্যাঁ, চলুন বেটাকে ধরি এবার একসঙ্গে। তবে সামনে আমি থাকবো, ভুলবেন না। তাকে আমি মারব। পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকলো ওরা। প্যাসেজের সঙ্গে কামরাগুলো খালি। সিঁড়ির দিকে সাবধানে এগোচ্ছে। হঠাৎ অ্যাঙ্কারিজে মোটরের শব্দ হতে থমকে দাঁড়িয়ে পড়ল। পরিমরি করে টেরেসে বেরিয়ে এলো ওরা। সামনে রয়েছে চিকেনদার। আউটবোর্ড মোটর লাগানো ডিঙিটা সরে যাচ্ছিল, কিন্তু টিলারে টিলারে অনভিজ্ঞ টিলারে অনভিজ্ঞ হাত পড়ায় ওটার পেছন দিক আর গুনি মেরে থাকা একমাত্র আরোহী প্রায় ওদের পায়ের নিচে চলে গেল। ছোট্ট একটা লাফ দিয়ে বোটে নামতে সিকেন্দারের কোনো অসুবিধাই হলো না। সে কথা বলছে উপর দিকে না তাকিয়েই। হাতের ব্যারেল কাটা পিস্তল ইয়াহুদের বুকে তাক করা। মেজরকে নিয়ে একটু হাওয়া খেয়ে আসি, মিস্টার রানা। এখন আর খুব একটু এখন আর খুব একটা তাড়া নেই আমাদের। কাজ বলতে মেজরের সহকারী ছোকরাটাকে সামলানো। তবে পাহাড় থেকে নামতে সময় লাগবে তার। আমি ফিরে এসে কাজটায় আপনাকে সাহায্য করতে পারবো বলে মনে হয়। মোটর বন্ধ করে দিয়ে মাথাটা ঘোরালো ইয়াহুদ। ভোরের ম্লান আলোয় ক্ষতিগ্রস্ত চামড়া বিভৎস দেখাচ্ছে, যেন ঘৃণ্য কোনো রোগের উপজাত। ভাবসাব দেখে মনে হচ্ছে এই লোক আমাকে খুন করতে চায়। ক্ষণক্ষণে গলায় বলল সে। আপনি দেখতেই পাচ্ছেন আমি নিরস্ত্র এবং অসহায়। কোমল মনের অধিকারী বলে আপনার খ্যাতি আছে মিস্টার রানা। এটা আপনি অনুমোদন করবেন? তুমি সমস্ত আইনের বাইরে চলে গেছো ইয়াহুদ, ধীরে ধীরে বলল রানা। বিশেষ করে বসনিয়া হার্জেগোভিনায় তুমি যা করেছো। তারপর বোঝা গেল তর্ক করা ব্যথা, আবেগ সব গিলে ফেলেছে বেটা। ইয়াহুদ কাঁধ ঝাঁকাবার হালকা ভঙ্গি করলো। তা বেশ, চলো তাহলে হাওয়া খেতেই যাই। বোট আবার স্টার্ট নিয়ে চলতে শুরু করলো। ক্রমশ দূরে সরে যাচ্ছে ওটা। 2 মিনিট তাকিয়ে থেকে দেখলো রানা, তারপর ঘুরে বাড়িতে ফিরে এলো। রক্তের দাগগুলো চোখে পড়ল হল রুমে ঢোকবার পর। প্যাসেজের বাঁকে অনেকগুলো ফোঁটা। এখানে কেউ যেন কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে। সাইড ডোরের কাছেও খানিকটা দেখা গেল। ঘুরল রানা, ছুটে কিচেনে চলে এলো। ট্র্যাপডোরের কবাট একপাশে ছুঁড়ে ফেলা হয়েছে। নিচের ছেলারে চিত হয়ে শুয়ে রয়েছে কাল্লা, চোখ দুটো খোলা। লোহার একটা সরু শিক হৃৎপিণ্ডে গাঁথা।
দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে রয়েছে ডাক্তার লেম্যান। হাঁটু দুটো বুকের কাছে তোলা, কালো লেদার কেসটা পাশেই পড়ে রয়েছে, সঙ্গে ভাঙা একটা হাইপোডার্মিক। লোকটার মুখে এতটুকু রং নেই। চোখ খুলল সে, কথা বলল তোতলানোর ভঙ্গিতে। লোকটা ভুলে গেছে, বলল সে। ভুলে গেছে যে পেটে যতই গর্ত থাক, মারফিয়া একজন লোকের কতটুকু উপকারে লাগতে পারে হয়তো যা জানেই না সে। আতঙ্ক, সেই সঙ্গে চরম অবিশ্বাস রানার মুখে লাগাম পরিয়ে রেখেছে। কথা বলতে সময় নিল, কিন্তু কিভাবে এত কিছু করলো? 20 মিনিট আগে আপনিই তো বললেন জীবনে আর নড়তে পারবে না। ওরকম গুরুতর জখম নিয়ে সাধারণ কোনো মানুষ সত্যি নড়তে পারবে না, অথচ এই লোক আমাকে লক্ষ্য করে লাফ দিয়েছে। শিউরে উঠল লেম্যান, হাঁপাচ্ছে। সুপার ন্যাচারাল ভাইটালিটি। মেডিকেল জুরিসপ্রুডেন্সে এরকম কেসের দেখা পাওয়া যায়, তবু অত রক্তক্ষরণের পর একটা মানুষ নয়, লোকটা মানুষ নয়। আপনার জন্যে আমার কিছু করার আছে? তেমন উৎসাহ বোধ করছে না রানা। সেফ দায়িত্ববোধ থেকে জানতে চাওয়া। না। সরু শিক দিয়ে 10 কি 12 বার আমার নাড়িভুড়ি আর হৃৎপিণ্ড ফুটো করেছে। বেঁচে আছি আর 2 কি 1 মিনিট। মারফিয়াকে ধন্যবাদ, শেষ সময়টা প্রায় কোনো কষ্টই পাচ্ছি না। এটা জানলে স্যাডিস্ট লোকটা খুশি হবে? না। আচ্ছা বলুন, বাকি সবাইকে শেষ করেছেন তো? শুধু মিককে বাদে। মিককেও আপনি একটা লাশ ধরে নিন। প্রস্তাবটা তুলেছিল ময়নিহান। ইয়াহুদ সেটা সমর্থন করে। ওরা হিসেব করে বের করে পাহাড় থেকে নেমে বোটে পৌঁছাতে মিকের সময় লাগবে 20 মিনিট। ওরা বলল বড্ড বেশি। আমাকে বলল শক্তি আর তেজ বাড়াবার একটা ক্যাপসুল দাও, রওনা হবার আগে খেয়ে যাবে মিক। ওরাই বলে দিল ক্যাপসুলে কি থাকতে হবে। অর্গানো ফসফরাস কম্পাউন্ডস। এতক্ষণ ওটার প্রাথমিক লক্ষণ প্রকাশ পাবার কথা। আপনাকে আমি আগেই বলেছি তাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কাজেই নিশ্চয় বুঝতে পারছেন আমার জন্য দুঃখ পাবার কোনো কারণ নেই। নানা কিছু বলল না। আড়ষ্ট ভঙ্গিতে এক মুহূর্তের জন্যে লেম্যানের কাঁধে একটা হাত রাখলো, তারপর দ্রুত মই বেয়ে উঠে এলো উপরে। পাশের দরজা দিয়ে বাড়ি থেকে বেরোবার পরও রক্তের দাগ ধরে এগোতে পারছে রানা। ফায়ারিং পয়েন্টের উপর দিয়ে চলে গেছে টেইলটা, তারপর আঁকাবাঁকা নালাটায় পৌঁছেছে, যে নালা বেয়ে 24 ঘন্টার কিছু বেশি আগে এখানে নেমে এসেছিল রানা। যতটা সম্ভব সাবধানে এগোচ্ছে ও, চোখ দুটো সতর্ক, কান খাড়া, ছুরি ধরা হাত কোমরের সমান উঁচুতে। প্রতি মুহূর্তে আলো কমছে, তবে এগোতে কোনো সমস্যা হচ্ছে না। তারপর সেই জায়গাটায় পৌঁছালো, দুদিকের দেয়াল যেখানে পরস্পরের দিকে কাত হয়ে পড়েছে। ডাঙার দিকটা ক্রমশ উঁচু হচ্ছে, নিচু হচ্ছে সাগরের দিকটা। একটা বাঘ ঘুরল, দেখল ময়নিহান 10 ফুট দূরেও নয়। রানার ডান দিকে একটা গ্রানিট পাথরের ঠেক বা অবলম্বনে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। দেখে মনে হলো শরীরটা তার ছোট হয়ে গেছে। পায়ের কাছে ধুলো ভরা পাথরে রক্ত জমেছে, জমাট বাঁধতে শুরু করেছে এরই মধ্যে। ওই রক্ত অনুসরণ করে লোকটার কাপড় চোপড় হয়ে মুখে এসে স্থির হলো রানার দৃষ্টি। ডান হাতটা দেখা যাচ্ছে না। তার সাদা মোস্তান্ন ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটল। আমার বিশ্লেষণে তাহলে নির্ভুল প্রমাণিত হলো। যতই অবিশ্বাস মনে হোক, কর্নেল ময়নিহানের কণ্ঠস্বর দীর্ঘ এবং ভরাট। আমি জানতাম তুমি আসবে রানা। জানি নিজেকে নিয়ে অত্যন্ত গর্বিত বোধ করছো। এও বুঝতে পারছি যে আমাকে বাদে বাকি সবাইকে মেরে রেখে এসেছো, তাই না? হ্যাঁ, তাদের সবার ব্যবস্থা করা হয়েছে। ওয়ান্ডারফুল। তার মানে ব্যাপারটা এখন তোমার আর আমার মধ্যে এসে ঠেকেছে। সেলারের ঠিক উল্টো। এখানকার পরিস্থিতি তুমি নিজের অনুকূলে ভাবছো, তাই না? কিন্তু তা ভাবলে তুমি বোকামি করবে। ডান হাতটা সামলে ডান হাতটা সামনে নিয়ে এলো ময়নিহান। শক্ত করে ধরে আছে কামানের একটা গোলা। দেখলে, এখনো আমি নিয়ন্ত্রণ করছি।
বলে রাখা ভালো রানা, হঠাৎ যদি কিছু করতে যাও তুমি, কিংবা অ্যাক্সিডেন্টলি আমি যদি এটা ফেলে দিই, দুজনেই আমরা মারা যাব। আমি তো এমনিতেই মারা যাচ্ছি, কাজেই এক অর্থে সেটা তোমার মৃত্যু ডেকে আনবে। হ্যাঁ, একটু পর এই সেলের পেছনটা আমি আমার পাশের পাথরে খুব জোরে ঠুকব। আসলে বিধাতার কি পরিহাস দেখো, আমাদের নিয়তি একই সুতোয় বাঁধা। কি ঠিক বলিনি? আমার মতো তুমিও ব্যাপারটা অনুভব করছো না? কি চাও তুমি ময়নিহান? সেকেন্ডের ভগ্নাংশ আর ফুট নিয়ে হিসেব করছে রানা। কল্পনার চোখে দেখবার চেষ্টা করছে ওর পিছনের বাঘটা কি আকৃতির, ভাবছে লাফ দিয়ে বাঁদিকের নিচু পাঁচিলটা টপকাবার ঝুঁকি নেওয়া উচিত হবে কিনা। স্বীকার করো রানা, স্বীকার করো, আমি তোমার জীবনের সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী। তোমার ওস্তাদ হবার সমস্ত গুণ একমাত্র আমার ভেতরেই দেখেছ তুমি। আমার সঙ্গে লাগতে এসে প্রতিটি পর্যায়ে হেরে গেছো, স্বীকার করো। কেন স্বীকার করব? তা তো সত্যি নয়। তোমার লোকবল বেশি ছিল, চুপি চুপি ষড়যন্ত্র পাকাবার জন্য হাতে প্রচুর সময় পেয়েছ। এত রকম সুবিধে কি কাজে লাগলো তোমার? নিজেই তো খুন হয়ে গেলে। ময়নিহানের ঝকঝকে দুসারি দাঁত বেরিয়ে পড়ল, পরস্পরের সঙ্গে চেপে আছে। আমি তোমাকে হুকুম করছি, তা না হলে কিন্তু। এই সময় চোখের পাতা ঝাপটাতে শুরু করলো। সেই সঙ্গে মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোলো খানিকটা। বাঁ দিকের পাঁচিল লক্ষ্য করে আগেই লাফ দিয়েছে রানা। 5 ফুট নিচের কর্কশ শুকনো ঘাসের চাপড়ায় হাঁটু আর কনুই দিয়ে পড়ল। তারপর ক্রল করে চলে এলো একটা বিরাট বোল্ডারের পেছনে। কোথায় তুমি রানা? মাথার উপর দিক থেকে ময়নিহানের দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো। তবে প্রশ্নটার উত্তর একজন বোকাও দিতে পারে। আমার উচিত ছিল বোমাটা 1 মুহূর্ত আগে ফাটিয়ে দেয়া, তাই না? আসলে কি হয়েছে জানো? তুমি হেরে গেছো। তোমার মুখ থেকে তুমি হেরে গেছো। তোমার মুখ থেকে এটা শোনবার ইচ্ছে আমার আঙুলগুলোকে দেরি করিয়ে দিয়েছে। বলতে পারো এটা নিয়ে এখন কি করব আমি? এর উত্তর অবশ্য সহজ। এটাকে আমি নিজের পাশে ফাটাবো। একটা বিগ ব্যাগের সঙ্গে বিদায় নেই। দুনিয়াটাই তো একদিন এভাবে শেষ হবে। এর আগে তোমাকে আমি ভুল বলেছি। ম্যাকার্থি আমাকে বিভ্রান্ত করেছিল, কিংবা তোমার সম্পর্কে ফাইলটা আমি ভালো করে পড়িনি। সেলারে যখন টর্চার করছিলাম, নিজেকে একজন গডের মতো মনে হয়নি। অসুস্থ অপরাধী আর লজ্জিত লাগছিল। শুধু ছেলে মানুষই নয়, পাকা শয়তানের মতো আচরণ করেছি। গোটা ব্যাপারটাই তো অন্যায়, বিদঘুটে আর অর্থহীন। তাই আমি ক্ষমা প্রার্থনা করবার একটা সুযোগ চাই। তুমি কি আমাকে মাফ করতে পারবে? রানা কোনোদিন মনে করতে পারবে না ঠিক কী বলতে যাচ্ছিল। শুধু মনে থাকবে একেবারে শেষ মিনিসেকেন্ডে ঠোঁট কামড়ে কথাগুলোকে জিভের ডগায় আটকে ফেলে। সগর্জন নীরবতা ভাঙছে না। তারপর আবার সেই ভারী ও জোরালো গলার চিৎকার ভেসে এলো। জাহান্নামে যাও তুমি! ক্ষেপণাস্ত্র আকৃতির বোমাটা দোলকের মতো আন্দোলিত হচ্ছিল। হঠাৎ সেটা একদিকে ছুড়ে দিল ময়নিহান, নিজেও জানে না কোন দিকে। একটা ফাটলের ভেতর পড়ে বিস্ফারিত হলো গোলাটা। আওয়াজটা ভোঁতা শোনালেও পায়ের নিচে পাথুরে মাটি কেঁপে উঠল। তারপর যে নিস্তব্ধতা নামলো, সেটার গর্জনও কম জোরালো নয়। নালার গায়ে গা ঠেকিয়ে হাঁটুর উপর নিচু হলো কর্নেল ময়নিহান। তার চোখ দুটো এখনো খোলা, দৃষ্টি রানার হাতে ধরা ছুরির উপর স্থির। ভাষাটা পড়তে অসুবিধে হলো না। নিঃশব্দে করুণা ভিক্ষা চাইছে সে। রানা হাঁটু গালল। ছুরির ডগাটা ময়নিহানের হৃৎপিণ্ডের উপর ছোঁয়ালো, তারপর চাপ দিল। এমন কি তখন শেষ মুহূর্তের অমানসিক জীবনী শক্তির সাহায্য নিয়ে তার রক্তাক্ত ঠোঁট নড়ে উঠল। গলা থেকে বেরিয়ে এলো ঘরঘরে আওয়াজ, গুড বাই রানা। সেই সঙ্গে ময়নিহান পরিণত হলো বিরাট আকারের একটা পুতুলে। এরপর স্বপ্নটা ফিরে এলো। তবে এবার রানাই সেই আকৃতিবিহীন জীব, আগে যার কাছ থেকে পালাচ্ছিল। জানে না কি বা কাকে ধাওয়া করছে, তবে তাকে বা সেটাকে পাশ কাটাবার সময়
সমস্ত কিছু দপ করে জ্বলে ওঠা একটা আগুনে সব ঢাকা পড়ে গেল। আশপাশে কোথাও আছে সিকেন্দার। সিকেন্দার যেন কাঁদছে। আমিনাও কাছাকাছি কোথাও আছে। তারপর কেউ কোথাও আর থাকলো না। 10 স্থানীয় কর্তৃপক্ষকে সব বুঝিয়ে ঠান্ডা করতে আজ সকালে প্রায় 1 গ্যালন ঘাম ঝরাতে হয়েছে আমাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সৈয়দ নির্ঝর হাসান বললেন, ছোট দেশ, আমাদেরই মতো তুচ্ছ বিষয় নিয়ে গো না ধরলে ভাবে সার্বভৌমত্ব রক্ষা করা গেল না। গিরিশের মর্যাদা আর এথেন্স পুলিশ ডিপার্টমেন্টের সুনাম নিয়ে দীর্ঘক্ষণ আলাপ হলো। তবে স্যার, ওদের কিছু যুক্তি আমি মেনেও নিয়েছি। রাহাত খানের দিকে তাকিয়ে ছিলেন ভদ্রলোক। এখন রানার দিকে ফিরলেন। রাস্তায় একটা বন্দুক যুদ্ধ, 4 জন মারা গেছে। তাদের মধ্যে 2 জন বিদেশি, বিদেশিদের মধ্যে একজন আবার এক ধরনের ডিপ্লোম্যাট। কারো বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে কমিশনারের সঙ্গে কথা বলবার সময় আমি বুঝতে পেরেছি আসলে কি ঘটেছে তা তিনি আন্দাজ করে নিয়েছেন। ওহ, ধন্যবাদ। সাদা কোট পরা একজন ওয়েটারের হাত থেকে 1 গ্লাস ঠান্ডা টমেটো জুস নিলেন সচিব নির্ঝর হাসান। চুমুক না দিয়ে মার্বেলের টেবিলে নামিয়ে রাখলেন সেটা। তারপর নিজের নামের সঙ্গে মিল রেখে আবার শুরু করলেন। তারপর রোববারে এই ঘটনা। 8 ডজন লাশ, 2 জন ইসরায়েলি ট্যুরিস্ট নিখোঁজ, রহস্যময় বিস্ফোরণ, আল্লাহই জানেন আরও কত কি। অথচ অপরাধী বা সাক্ষী হিসেবে কাদেরকে পাচ্ছে ওরা? একটা বিদেশি মেয়ে যে কথা বলবে না বা বলতে পারে না। আতপোড়া একটা গিরিক গুন্ডা যে বলছে সে কিছুই জানে না, শুধু এটুকু জানে যে মাসুদ রানা নামে এক লোক তার এক বন্ধুকে খুন করেছে আর তার বোটটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি বলতে বাধ্য হচ্ছি মিস্টার রানা, অবশ্যই অফ দ্য রেকর্ড। বুঝতেই পারছেন এত কিছুই যখন করলেন, মিশনটায় পরিপূর্ণতা আনবার সাথে এই লোকটারও একটা ব্যবস্থা করা উচিত ছিল না? কথা এজন্যে বলছি যে আপনার রিপোর্টে দেখলাম সেদিন সকালেই আপনি 3 জন প্রতিপক্ষকে সাফ করে দিয়েছেন। আরেকটা হলে মহাভারত কি সত্যি অশুদ্ধ হয়ে যেত? হোটেল ইপিরাস ইন্টারন্যাশনাল, উপরতলার ব্যাংকুয়েট রুমের এয়ার কন্ডিশনিং ইউনিট ঠিকমতো কাজ করছে না। জোরালো কথাবার্তার আওয়াজও খুব বেশি হচ্ছে না। বিশেষ করে ড্রিঙ্ক টেবিলের কাছে জড়ো হওয়া ভারতীয় গ্রুপটা রীতিমতো শব্দ দূষণের উৎস হয়ে উঠেছে। তবে বসের ছোট্ট করে মাথা ঝাঁকানোটাকে অনুমতি ধরে নিয়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলো রানা। মিস্টার সেক্রেটারি, সেটা হতো ঠান্ডা মাথায় খুন। ততক্ষণে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আশপাশেও এমন কেউ ছিল না যে কাজটা তাকে করে দিতে বলবো। ব্যাখ্যা দিতে আপনার সমস্যা হয় আমি দুঃখিত। তবে অসমর্থিত অভিযোগ খুব একটা গুরুত্ব বহন করে না, করে কি? আইসি। রানা থামবার আগেই বিড়বিড় করছেন নির্ঝর হাসান। শেষ পর্যন্ত কি ঘটল নির্ঝর? এই প্রথম মুখ খুললেন রাহাত খান। সচিব ভদ্রলোকের নামই ধরবেন তিনি, যেহেতু অতি ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। জি স্যার আঙ্কেল, শেষ পর্যন্ত ওদেরকে আমরা বোঝাতে পেরেছি যে কোনো রকম অভিযোগ না তোলাটাই বুদ্ধিমানের কাজ হবে। এ ব্যাপারে কেউ কিছু জানে না, এই ভান করাই সব দিক থেকে নিরাপদ। কারণ তা না হলে সিআইএ গ্রিক সরকারকে চেপে ধরবে, বলবে তাদের সহায়তা নিয়ে তাদেরই একটা দ্বীপে বিদেশি কিছু রাষ্ট্রের সহকারী কর্মকর্তারা আমেরিকার বিরুদ্ধে ভয়ানক কোনো ষড়যন্ত্রের ছক তৈরি করতে বসেছিল। ওদের হোম সেক্রেটারি আমার যুক্তি মেনে নিয়েছেন। ইয়াহুদের আসল পরিচয় পেয়ে রীতিমতো শিউরে উঠেছেন ভদ্রলোক। তিনি আমাকে কথা দিয়েছেন টপ সিক্রেট কনফারেন্সের ব্যাপারেও তার সরকার কোনো উচ্চবাক্য করবে না। এটা বিরাট একটা স্বস্তিকর ব্যাপার। রানার দিকে ফিরে বললেন রাহাত খান। জি আঙ্কেল, জি, বিরাট একটা স্বস্তি। নির্ঝর হাসান এরপর রানার দিকে তাকালেন। আপনার বন্ধু মিস্টার রানা সিকেন্দার, তাই না? ভাবছি প্লেন ধরবার আগে তার সঙ্গে 2 মিনিট কথা বলার দরকার কিনা। যদি সময় করতে পারেন প্লিজ, বলল রানা। নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় আমাকে সাহায্য করেছেন তিনি। ও আচ্ছা, তবে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে তাকে।
আমি তাহলে একবার ঘুরে আসি আঙ্কেল। 3 ঢোকে জুস শেষ করে নিঝর হাসান ব্যাংকুয়েট রুম ছেড়ে চলে যাবার পর রাহাত খান বললেন, আসলে কি ঘটেছে শোনার পর এই মুহূর্তে ভারতীয়রা যথেষ্ট লজ্জিত আর অনুতপ্ত বোধ করছে। অফিসিয়াল ক্ষমা চেয়েছেন মিস্টার রাধাবল্লভ সিংহানি। রচিব টেলিফোনে সশরীরে। তবে তার অনুরোধ সরাসরি তোমার সঙ্গে কথা বলবেন। তা না হলে নাকি অবশ্য পালনীয় একটি দায়িত্ব ঠিকমতো তার পালন করা হয় না। তুমি কথা বলতে চাও কি না সেটা তোমার ইচ্ছে, তবে ওরা তোমাকে নিতে আসবে। এই সময় সুদর্শন স্মার্ট একজন ভারতীয় তরুণ অফিসারকে ওদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। এক্সকিউজ মি জেনারেল স্যার, আমাদের চিফ রাধাবল্লভ সিংহানি আজকের ফ্লাইটেই দিল্লিতে ফিরে যাবেন আর 2 ঘন্টা পর। উনি আপনার সঙ্গে কথা বলবার সুযোগ পেলে খুশি হবেন। মিস্টার রানা, আপনি কি আসবেন প্লিজ? রয়ের চিফ রাধাবল্লভ সিংহানি দীর্ঘকায় পুরুষ। ভদ্রলোকের বয়স 50-এর বেশি নয় দেখে মনে মনে একটু অবাকই হলো রানা। বিজ্ঞানী আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট হবার পর রকে নতুন করে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার প্রথম কাজ ছিল 5 জন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে রাধাবল্লভ সিংহানিকে চিফ বানানো। ভদ্রলোক রানার হাত ধরবার পর আর ছাড়লেন না। পরিচয় বিনিময়ের কোনো দরকার নেই, পরস্পরকে আমরা চিনি বলে ইঙ্গিতে নিজের লোকজন আর বডিগার্ডদের দূরে সরে থাকার নির্দেশ দিলেন। রানাকে নিয়ে চলে এলেন সম্রাটদের বসবার উপযোগী করে তৈরি একজোড়া সিংহাসনের কাছে। পাশেই একটা মার্বেল ফায়ারপ্লেস। মুখোমুখি বসল ওরা। সিংহানি জানতে চাইলেন, কিছু নেবেন? না ধন্যবাদ। গুড। আপনাকে আমি বেশি দেরি করিয়ে দেব না। প্রথমেই আমি যেটা বলতে চাই, আপনি আমার দেশের যে উপকার করেছেন তার তাৎপর্য ভাষায় বোঝানো সম্ভব নয়। আমরা কৃতজ্ঞ। আমাদের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনকেই সমস্ত কিছু জানানো হয়েছে। তারা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন নিজে আপনার সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ এবং আর অভিনন্দন আপনার কাছে পৌঁছে দিই। এসব নিয়ে অফিসিয়াল আরও অনেক কিছু ঘটবে পরে। কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এটাও খুব উচিত হবে যে প্রতিষ্ঠান হিসেবে আপনার কাছে ক্ষমা চাইবে। এসবের সত্যিই আসলে কোনো প্রয়োজন নেই, বলল রানা। সাংঘাতিক অস্বস্তি বোধ করছে, ভয়ানক বিব্রত। মিস্টার সিংহানি, আমরা বরং সাদামাঠা ভাষায় প্রয়োজনীয় কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। যেমন এখানে আপনাদের সেট আপে একজন বিশ্বাসঘাতক ছিল। ভগৎ সিং আচারিয়া মৃত্যুর আগে সেরকমই ইঙ্গিত দিয়ে গেছেন। তাকে কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? ধীরে সুস্থে একটা চুরুট ধরালেন চিফ। বিশ্বাসঘাতক মানে ডাবল এজেন্ট, বললেন তিনি। হ্যাঁ অবশ্যই, তাকে আমরা চিনতে পেরেছি। তার ব্যবস্থা করা হয়েছে মিস্টার রানা। তারপর ধরুন জেনারেল মাধব সিন্ধিয়া। ওটা একটা ইডিয়েট, বলে তাড়াতাড়ি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করলেন সিংহানি। মানে ওটা একটা ইডিওটিক কাজ হয়েছে মিস্টার। সিন্ধিয়ার উচিত ছিল আমিনাকে পুরোপুরি বিশ্বাস করা। এই ভুলের মাসুল তাকে দিতেও হয়েছে। তিনি নেই। নেই বলতে কি বোঝাতে চাইলেন তার ব্যাখ্যা করলেন না। তবে নেই হবার আগে ভাগ্যটা খুব ভালোই ছিল বলতে হবে তার। কীরকম? ইয়াহুদের ছোড়া কামানের গোলা সবগুলো সাগরে বিস্ফোরিত হয়। সবাই আতঙ্কে নীল হয়ে গেলেও কারো কোনো ক্ষতি হয়নি। বলতে হবে আমার ভাগ্যটাও ভালো। কনফারেন্সের ব্যাপারটাকে এখানকার কর্তৃপক্ষকে হালকা করে দেখবার জন্যে পুরো একটা দিন অমানসিক পরিশ্রম করতে হয়েছে আমাকে। ওরা যদি জানতো কারা জড়িত আমি বিপদে পড়ে যেতাম। কিন্তু যতই আপনি হালকাভাবে দেখবার চেষ্টা করুন, এটা তো আর সম্ভব নয় যে বোট ভর্তি ইল্লিগাল ইমিগ্রান্টকে পাচার করে আনাটা গোপন রাখতে পারবেন। আপনার এই প্রশ্নের উত্তর খুব কঠিন, আবার খুব সহজ। সহজ উত্তরটাই দিই। সোনা চাঁদেই কথা বলে। তাছাড়া কনফারেন্স তো শেষও হয়ে গেছে। কেউ এসেছিল কি না সে তারা কিভাবে প্রমাণ করবে? তারা কি কেউ আছেন? হেসে ফেলল রানা। বেশ, এবার মাধব সিন্ধিয়া সম্পর্কে আরও কিছু বলতে পারেন। কামানের ওই গোলাগুলো আপনি ফেলেছেন বলে দাবি করলেন তিনি, কিন্তু দাবির পক্ষে কিছু দাঁড় করাতে পারলেন না। সংশ্লিষ্ট সরকারগুলোকে সিআইএ এর এই ষড়যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
কাজেই আপনাকে বা আপনার বসকে এ ব্যাপারে উদ্বিগ্ন হতে হবে না। মিস্টার সিন্ধিয়াকে সরিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আমিনার সাহায্য নিয়ে তদন্ত শুরু করবেন। সিংহাসন ছেড়ে দাঁড়ালেন সিংহানি। রানার দিকে ডান হাত বাড়ালেন। ভবিষ্যতে যখনই মনে হবে আমি আপনার কোনো উপকারে আসতে পারি, সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না মিস্টার রানা। ধন্যবাদ। গুড বাই। ভারতীয় দল থেকে নিজেকে আলাদা করে নিয়েছে আমিনা। এই মুহূর্তে কথা বলছে সিকান্দারের সঙ্গে। সেদিকে এগোলো রানা। ধন্যবাদ মিস্টার সিকান্দার। আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, এসব একবার বলেছি। তবে এরা বোধহয় আরেকটা অনুষ্ঠান যেখানে রিপিট করার সুযোগ আছে। সিকান্দার রানার পিঠ চাপড়ে দিল। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা আমি উপভোগ করেছি। সুযোগ পেলে আবার এই কাজ করব। তবে এত কিছুর পরও বিরাট একটা অতৃপ্তি রয়ে গেছে আমার ভেতর। আমি জানি, বলল আমিনা। তার চেহারা থমথম করছে। আপনার মনে পড়বে না মিস্টার রানা, কিন্তু সাগর থেকে হাওয়া খেয়ে ফেরবার সময় নিজেকে আমার উদ্ভ্রান্ত লাগছিল। ইয়াহুদকে ব্যাপারটা আমি কোনো মতেই বোঝাতে পারলাম না মিস্টার রানা। সিকেন্দারকে অসহায় আর বিষণ্ণ দেখাচ্ছে। তার ধারণা বসনিয়া হার্জেগোভিনায় সে যা করেছে ঠিকই করেছে। বললাম, বাচ্চাদের কেন খুন করলে? সে উত্তর দিল, যুদ্ধে সব চলে, ওটা ছিল প্রতিশোধ ও রণকৌশল। আমি তাকে উপলব্ধি করাতে চেয়েছিলাম তার অপরাধ কী ভয়ঙ্কর। চেয়েছিলাম সে অনুতপ্ত হোক, ঈশ্বরের কাছে ক্ষমা চাক। কিন্তু বেথাই আমি গুলি করতে উল্টে অভিশাপ দিল। গুলিটা আমি শাস্তি হিসেবে করতে চেয়েছিলাম, কিন্তু রেগে গিয়ে সময়ের আগে ট্রিগার টিপে দিই। তাহলে ঠান্ডা মাথায় নয়, বলল রানা, চেষ্টা করছে সান্ত্বনা দিতে। হয়তো তাই, তবে আমার কোনো অপরাধ বোধ নেই। বাদ দিন, আপনার কথা বলি। শুকুর আল্লাহ, শরীরটা খুব মজবুত, তাড়াতাড়ি সেরে উঠেছেন। আবার সেই গ্ল্যামারাস এসপিওনাজ এজেন্ট। আমার ধারণা আপনার ওই স্যুট খুদে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ঠাসা, পুরোপুরি। একটু বিস্ময়ের সঙ্গে রানার এই প্রথম মনে পড়ল ওর এজেন্সির টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিছু ডিভাইস সত্যি সত্যি স্যুটটায় ভরে দিয়েছিল, যদিও বিপদের সময় ওগুলো কোনো কাজেই লাগেনি। নিজের গ্লাসে চুমুক দিল সিকেন্দার। আমাকে যেতে হচ্ছে। আপনাকে আমি ডায়াটাস সম্পর্কে পরে জানাবো। পরিচিত সবাইকে তার খোঁজ করতে বলেছি। সৎ একটা ছেলে বোট নিয়ে পালাবে এ আমি বিশ্বাস করি না। না করি না, বলল আমিনা। আমিও। ডায়াসের বুদ্ধিদীপ্ত চোখ দুটো মনে পড়ছে রানা। ও ভালো কথা, শুনলাম সকালে আপনি চলে যাচ্ছেন। গ্রীষ্মে আবার আসবেন মিস্টার রানা, যখন আমেরিকান আর ভারতীয়রা আপনাকে ধাওয়া করছে না। আপনাকে দেখাতে নিয়ে যাবার মতো অনেক জায়গা আছে গ্রীষ্মে। গুড বাই। আসবো। গুড বাই মিস্টার সিকেন্দার। করজমন করল ওরা। আমিনার কপালে একটা চুমো দিয়ে চলে গেল সিকেন্দার। রানা যেন হলুদ মাখন দিয়ে তৈরি একটা মুখ দেখছে। কেমন আছো আমিনা? কেন, সুখী একটা মেয়েকে দেখে তুমি চিনতে পারো না? হ্যাঁ, চিনতে পারছি। তোমাকে সুখী দেখাচ্ছে বটে। তবে ভাবছিলাম সেই রাতের পর, হাসলো আমিনা, সেই রাতে ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি রানা। রানার কাছে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও চেহারায় কিছুই ফুটলো না। তাই জানি বিশ্বাস করছো না। আবার হাসলো আমিনা। তবে এবার করবে। আমি ওদেরকে বলেছি যা খুশি করতে পারো, আমার কোনো আপত্তি নেই, বরং খুশি হব। তবে একটা কথা তোমাদের না জানালে অন্যায় হবে। আমার এইডস আছে। বলো কি? এই কথা শুনে কি বলল ওরা? কিচ্ছু বলেনি। লাথি মেরে আমাকে বিছানা থেকে ফেলে দিল মাটিতে। ব্যাস, ওখানেই শুয়ে থাকলাম। এবার চলো, আমি জানি তোমার খিদে পেয়েছে। পাইনি? সাংঘাতিক। কোথায় যাব? ইন্টারেস্টিং একটা রেস্তোরাঁ চিনি আমি। ভালো কথা, তুমি চিকেনদার চাচাকে যেভাবে ধন্যবাদ দিলে আমাকে কিন্তু সেভাবে দিলে না। দিনে ইচ্ছে করেই, কারণ তুমি তো ডিউটিতে ছিলে। তুমি ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট, কিংবা একসময় ছিলে। রানার দিকে তির্যক দৃষ্টিতে তাকালো আমিনা। এখনো আছি, এটা আমার চাকরি। এত কিছুর পরেও এটাকে তুমি ভালো চাকরি বলো? হ্যাঁ বলি। সবার ব্যর্থতা আর বোকামি আমাকে বরং মনে করিয়ে দিচ্ছে চাকরিটা সত্যিই গুরুত্বপূর্ণ। এটাই যদি তোমার মনের কথা হয়, তাহলে ওদের সঙ্গে লেগে থাকাই উচিত তোমার। রানার কাঁধে একটা হাত রাখলো আমিনা। অন্তত আজকের রাতটা আমরা সিরিয়াস
না হলে পারি না। হাতে আর সময় কোথায়? চলো, তুমি তো কালই চলে যাচ্ছ। হ্যাঁ, চলে যেতে হয়, যেতে দিতে হয়। তবে বিশ্বাস করো, সত্যি চলে যেতে চাই না আমি। করো বিশ্বাস? করি। 5 মিনিট পর এথেন্সের একটা চৌরাস্তায় হাত ধরাধরি করে হাঁটবার সময় রানা বলল, আমার সঙ্গে ঢাকায় চলো আমিনা, অল্প কদিনের জন্যে। আমি জানি ওরা তোমাকে ছুটি দেবে। যেতে আমি চাই, তুমি যেমন ফিরতে চাও না, কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয়। আমি জানতাম তুমি হয়তো বলবে আমাকে কথাটা, এও জানতাম। হ্যাঁ, বলার জন্য ব্যাকুল হয়ে আছে আমার অন্তর। তারপর বুঝতে পারি কেন যেন ব্যাপারটা উচিত হবে না। সেটা আমিও এখন বুঝতে পারছি। দুজন দুটো আলাদা দেশের হয়ে কাজ করি, এটাই একমাত্র বাধা। বুঝলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল আমারও। এর জন্য আমাদের পেশাই দায়ী। লোকে মনে করে কি মজার চাকরি, স্বাধীন, কত জায়গায় বেড়ানো যায়। কিন্তু আসলে তো আমরা মুক্ত নই। না, বলল রানা, আমরা বন্দি। তবে সুযোগ যখন আছে, এসো সময়টা উপভোগ করি। তবে একটা কথা, থমকে দাঁড়িয়ে পড়ল রানা রাস্তার উপর। গলা নামিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, সত্যি এইডস নেই তো আবার? হা হা করে হেসে উঠল আমিনা। থাকলেই কি, যা হবার তো হয়েই গেছে। রাস্তার সবাইকে সচকিত করে এবার দুজনই গলা ছেড়ে হেসে উঠল একসঙ্গে। চলার চলল আবার হাত ধরাধরি করে। সমাপ্ত।